আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা, দ্বিতীয় খণ্ড, পর্ব ৯। গ্রামের বড় সড়কে মৃদুল সাইকেল নিয়ে পূর্ণার জন্য অপেক্ষা করছে। দুজন রায়পুর মেলায় যাবে। আজ শেষ দিন। পূর্ণার মনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল এই ঐতিহ্যবাহী মেলা দেখার, কিন্তু হেমলতার কঠোর নিষেধাজ্ঞা সেই স্বপ্নকে বারবার ম্লান করে দিয়েছে। পুরুষ প্রধান জনসমাগমের ভয়ে তিনি সর্বদা মেয়েদের ঘরবন্দি রাখতেন, স্কুল ছাড়া কোথাও যেতে দিতেন না। বন্ধুদের মুখে শোনা মেলার বর্ণনা পূর্ণার মনে কৌতূহল জাগাত। সেই অতিরিক্ত বাসনার কথা যখন অকপটে মৃদুলকে জানালো, মৃদুল তৎক্ষণাৎ সাড়া দিয়ে বলল, তোমার আমি নিয়া যাব। কাল দুপুরবেলা বোরকা পইরা বড় সড়কে আইসা পইর। কথাটি শুনে পূর্ণার অন্তরে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল। উচ্ছ্বসিত কণ্ঠে সে বলল, চলে আসব। দুপুরের প্রখর রৌদ্র মাথার ওপর দিয়ে অনেকক্ষণ আগেই পশ্চিমে হেলে পড়েছে, অথচ পূর্ণার হদিশ নেই। অপেক্ষায় ক্লান্ত মৃদুলের মুখ জুড়ে ফুটে ওঠে অধৈর্য, চোখে মুখে স্পষ্ট হয় অসন্তোষের মেঘ। অল্পতেই ধৈর্যচ্যুত হওয়া মৃদুল মোড়লবাড়ি যাওয়ার উদ্দেশ্যে সাইকেলে পা তুলতে যাবে। ঠিক তখনই দূরের মাঠে এক কালো বোরকা পরিহিতা নারী মূর্তি তার দৃষ্টি আকর্ষণ করল। নারী মূর্তিটি আর কেউ নয়, পূর্ণা। দেহের অর্ধেক ওড়নায় আবৃত, নিকাব মাথার ওপর তুলে রাখা, বিস্তীর্ণ ক্ষেত্রে সরু আইল ধরে সে ছুটে আসছে। বাতাসে ওড়নাটা উড়ছে পতাকার মতো। মৃদুলের দৃষ্টি সেটে রইল সেই চলমান সৌন্দর্যের ওপর। চেহারা থেকে মুছে গেল বিরক্তির ছায়া, ফুটে উঠল বিমুগ্ধতা। ক্ষেতের সবুজ আর আকাশের নীলের মাঝে পূর্ণার আগমন ছায়াছবির মতো দেখাচ্ছে। পূর্ণা সড়কে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক দেরি হয়ে গেছে। বড় আম্মা আসতেই দিচ্ছিল না। পাতলা ত্বকের শ্যাম মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে মৃদুল ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, কি বই লাইছো? কিছুই না। প্রথমে বলেছিলাম সুরুজ চাচার বাড়িতে যাব, তখন বলল কোথাও যাওয়া যায় নাই, তোর আপা জানতে পারলে আমার ওপর রাগবে, তাই না বলেই চলে এসেছি। চিন্তা করব না? না বলে কতবার বেরিয়েছি, কিছু হবে না। মৃদুল মাথা ঝাঁকিয়ে তাড়া দিয়ে বলল, তাইলে তো হইলই, তাড়াতাড়ি ওঠো, যাইতে অনেক সময় লাগবো। পূর্ণা এতক্ষণে সাইকেলের উপস্থিতি খেয়াল করেছে। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, সাইকেলে করে যাব? তাইলে কি দিয়া যাইবা? হাইটে গেলে বাড়ি আইতে আইতে আজকের সারা রাত লেগে যাইব। পূর্ণার আর চোখে সাইকেলের পেছনের ছিটে তাকালো। সিটটি চালকের খুব নিকটে, বসতে হলে চালকের দেহে জড়িয়ে ধরতে হবে। চিন্তাটা পূর্ণার শরীরে বইয়ে দিল শীতল শিহরণ। এতদিনের পরিচয়, অথচ পরস্পর পরস্পরের হাতও স্পর্শ করেনি, সেখানে আজ হঠাৎ করে এমন নৈকট্য, তাও আবার শরীর জড়িয়ে। তার কণ্ঠ রোধ হয়ে এলো, ঢোক গিলে গলা ভিজিয়ে অস্ফুটে উচ্চারণ করলো, আমি সাইকেলে যাব না। কণ্ঠে লজ্জা, সংকোচ, একই সঙ্গে অজানা উত্তেজনার রেশ, চোখে মুখে অব্যক্ত আবেগের ছায়া। মৃদুলের ভ্রুযুগল ধনুকের মতো বেঁকে গেল। সে ধমকে উঠল, নাটক করতেছো কেন? তাড়াতাড়ি ওঠো, আর মুখটা লুকাও, মানুষ দেখবে। মৃদুলের স্নিগ্ধ উজ্জ্বল গৌরববর্ণ মুখে কোমল আলো মিশে গেছে। তার ভ্রুগুলো পরিষ্কার আর মসৃণ, মুখে এক ধরনের শান্ত সৌন্দর্য। পূর্ণা নির্বাক বিস্ময়ে নিমগ্ন হয়ে গেল সে দৃশ্যে। কিছুই বলতে পারল না। নিকাবের আড়ালে মুখ লুকিয়ে সে মৃদুলের পেছনে বসল। মৃদুলের ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি, যা পূর্ণার দৃষ্টির আড়ালেই রয়ে গেল। সাইকেলের প্যাডালে পা রাখতেই তার শার্ট আঁকড়ে ধরল পূর্ণা। সেই স্পর্শে মৃদুলের সমগ্র সত্তা অজানা অনাস্বাদিত অনুভূতির তরঙ্গে ভেসে গেল। বেলি ফুলের স্বর্গীয় সুরভিতে মাতোয়ারা হয়ে উঠল তার হৃদয়। পূর্ণার বুকের ভেতরেও চলছে উথাল পাথাল কাঁপুনি। তার শ্বাস প্রশ্বাস এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে যে মনে হচ্ছে এই মুহূর্তেই সে প্রাণত্যাগ করবে। মৃদুল আটপাড়া পার হয়ে হঠাৎ বলল, কাঁপতাছো কেন? পূর্ণার চোখ, কি লজ্জা! সে যে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে। চারিদিকে বিস্তীর্ণ মাঠের নীরবতা, জনমানবহীন পরিবেশে পূর্ণার চোখ দূরদিগন্তে নিবদ্ধ। হঠাৎ মৃদুলের কণ্ঠস্বর ভেসে এলো, পূর্ণা! সেই আহ্বানে কি অলৌকিক মায়া! পূর্ণার অন্তরে ছড়িয়ে পড়ল উত্তাল তরঙ্গ। বুকের স্পন্দন যেন ঢাকের বাদ্য। ভয় হলো, পাছে মৃদুল শুনে ফেলে, তাহলে তো লজ্জায় মাটিতে মিশে যেতে হবে। মৃদুল পুনরায় ডাকল, পূর্ণা! পূর্ণা কুকড়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল, বলুন। আমার হাত পা অবশ হইয়া যাইতেছে কেন? আমারও।
সাইকেলের গতি কমে গেল। মৃদুল বলল, নামো। পূর্ণা নামতেই মৃদুল বলল, সাইকেল দিয়ে আর যাওয়া যাইব না, তোমার ছোঁয়া আমারে বিজলির মতো বাইরেইতাছে। মৃদুলের কথা শুনে পূর্ণার হাসি পেল। সে নিজেকে সংযত করতে পারল না। ছুটে চলল তার হাসির ঝর্ণা। নিকাবের আড়ালেই সেই হাসি দেখতে না পেলেও মৃদুল অনুভব করল পূর্ণার আনন্দ উচ্ছ্বাস। অভিমানী সুরে বলল, হাসো হাসো, হাসবাই তো, আর একটু হইলে আমার প্রাণ ভোমরাই বের হইয়া যাইত। পূর্ণার কণ্ঠ থেকে এবার উচ্চ হাসির ঝংকার বেরিয়ে এলো। সেই হাসির ধ্বনি ভেঙে চুরমার করে দিল চারপাশের নীরবতা। মৃদুল বলল, হইছে, আর হাসা লাগবো না, হাঁটো, মাঠের মাঝখান দিয়া যাই, কি কও? তাহলে তাড়াতাড়ি যাওন যাইব। পূর্ণা সম্মতিসূচক ভঙ্গিতে মাথা দোলালো। তার চোখে মুখে তখনও হাসির আভা। বলল, সাইকেল কি করবেন? হাত দিয়া ঠেলনা নিয়ে যাব, হাঁটো। দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর মেলায় পৌঁছে গেল। মেলার প্রবেশদ্বারে পা রাখতেই আকাশে বাতাসে ভেসে উঠল সুমধুর আসরের আজান। সেই ধ্বনি আতঙ্কে সৃষ্টি করল পূর্ণার হৃদয়ে। কণ্ঠে ফুটে উঠল উদ্বেগের সুর। আসরের আজান পড়ে গেছে, বাড়ি ফিরব কখন? কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে, চলুন ফিরে যাই। মৃদুল প্রতিবাদ করল, এখনই তো আইলাম, কিছু কিন্না? ব্যাকুল শোনালো পূর্ণার কণ্ঠ, দেরি হয়ে যাবে, খালি চুড়ি আর লিপস্টিক কিনি, আসো আমার লগে, আসো। বলেই পূর্ণার হাত শক্ত করে চেপে ধরল। এই প্রথম তাদের হাতের মিলন ঘটল। মুহূর্তের মধ্যে পূর্ণার সমস্ত জগৎ যেন স্তব্ধ হয়ে গেল। নিঃশব্দতায় বিলীন হয়ে গেল মেলার কোলাহল, নাগরদোলার ক্যাচক্যাচ ধ্বনি। অন্তরের আঙিনায় শুরু হলো অদৃশ্য নৃত্য। ঘরে ফেরার তাড়নাও উধাও হয়ে গেল। মৃদুল তাকে যেদিকে নিয়ে যাচ্ছে সে সেদিকেই এগোচ্ছে। চারিদিকে উচ্ছ্বসিত জনতা, নানা রঙের শাড়ির সমারোহ, ঝলমলে অলংকার, রঙিন চুড়ির বাহার। কিছুই পূর্ণার দৃষ্টিগোচর হচ্ছে না। শুধু অনুভব করছে একটা পৌরসদীপ্ত হাতের দৃঢ় স্পর্শ, যা তার হাতকে আবদ্ধ করে রেখেছে। অন্তরের গভীরে সে উপলব্ধি করল এই মানুষটির প্রতি তার প্রেম কতটা অকৃত্রিম। মানসপটে ভেসে উঠল রঙিন স্বপ্নের ছবি। এই সমাজ যে বর্ণভেদের প্রাচীর তুলে রেখেছে তা জেনেও সে ভালোবাসে। প্রেমের কাছে বর্ণের বিচার তুচ্ছ। এক চুড়ি বিক্রেতার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো তারা। পূর্ণার অনিচ্ছা উপেক্ষা করে 8 ডজন চুড়ি কিনল মৃদুল। উৎসাহ ভরে বলল, আর কিছু দেখবা না, নূপুর লও। পূর্ণা মাথা নাড়ল। তার চোখে জলজল করছে আগ্রহের দীপ্তি। সে নূপুরের সৌন্দর্য দেখতে লাগলো। কোনটা যে নেবে? দুটো সুতার চুড়ি নিয়ে ওগুলোর বৃত্তাকার ফাঁকের মধ্য দিয়ে দৃষ্টি নিক্ষেপ করল মৃদুল। সেই গোলাকার দৃশ্যপটে ভেসে উঠল পূর্ণার মুখ, তার নিকাপ মাথার ওপর, নাকের নাকফুল জল জল করছে। পূর্ণা একজোড়া নূপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। তৎক্ষণাৎ চুড়ি সরিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল মৃদুল। পূর্ণা ভেবেছিল লিপস্টিক চুড়ি কিনেই চলে যাবে, কিন্তু মৃদুলের মাথায় ভিন্ন চিন্তা। সে পারলে পুরো মেলাটাই উজাড় করে দেয় পূর্ণার পায়ের তলায়। মৃদুলের এই অকৃপণ ভালোবাসার বন্যায় পূর্ণা হারিয়ে যাচ্ছে। তার চোখে মুখে বিস্ময়ের ঢেউ। প্রতিটি দোকানে থেমে মৃদুল কিনছে নানা রঙের শাড়ি, জুতো, গয়না। সে সাজাতে চায় পূর্ণার সমগ্র জীবনটা। কি এত কিছু রাখার জন্য একটা বড় ব্যাগও কিনে ফেলল। পূর্ণার থাকতে না পেরে চাপা স্বরে জিজ্ঞেস করলো, এত কিছু কেন নিচ্ছেন? মৃদুলের চোখে তখন আবেগের ছায়া। সে ধীরে ধীরে বলল, জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম, আজকে আবার সুযোগ পাইছি প্রিয় কারোর জন্য কিছু কেনার, আমারে কিনতে দাও। মৃদুলের কথায় পূর্ণার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল এই কেনাকাটার মধ্য দিয়ে মৃদুল শুধু জিনিসপত্র নয়, তার হৃদয় উজাড় করে দিচ্ছে। বাতাসে সন্ধ্যার আজান ভেসে আসতেই পূর্ণার বুকের ভেতর কেঁপে উঠল, গলা শুকিয়ে এলো মুহূর্তের মধ্যে। অজান্তেই মৃদুলের বাহু এমনভাবে খামচে ধরল যেন ভয় পেয়েছে হারিয়ে যাওয়ার। কাঁপা কাঁপা গলায় বলল, আমার আর কিছু লাগবে না, জীবনে আর মেলায় আসবো না, বাড়ি নিয়ে চলুন। পূর্ণার চোখের দিকে তাকিয়ে সেখানে ভয়ের ছায়া দেখতে পেল মৃদুল। সে ধীরে ধীরে বলল, কান্তাসো কেন? আইসা, আর কিছু কিনবো না, হাঁটো বাজারে যাই, তারপর সোজা বাড়ি।
মেলায় আসার আগে রায়পুর বাজারের এক দোকানে তার সাইকেলটা রেখে এসেছিল। দোকানদার মজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে নিজের বাড়ি নিয়ে যেতে চেয়েছিল। মৃদুল বলেছিল আরেকদিন যাব। মেলা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই একটা চেনা গলা ভেসে এলো। কে যেন মৃদুলের পিঠে হাত রেখে বলল, মৃদুল না? উৎসুক হয়ে ঘুরে দাঁড়ালো মৃদুল। হাসি ফুটে উঠল তার ঠোঁটে। আরে সুলতান ভাই, কেমন আছেন? এই তো ভালোই আছি। রায়পুরে কি করতেছেন? মেলায় আইছেন নাকি? না, এখানে ছোট বোনের শ্বশুর বাড়ি, তাই আসা। তারপর পূর্ণার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটিকে বউ নাকি? বিয়ে করলে কবে? পূর্ণা লজ্জায় চোখ নামিয়ে নিল। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে ধীরে ধীরে বলল, জি ভাই, বউ মাসখানেক হইল। মৃদুলের কথা শুনে পূর্ণার মুখে লজ্জার রং ছড়িয়ে পড়ল। সে মৃদুলের পিঠে চিমটি কাটল। ব্যথা আউচ করে উঠল মৃদুল। সুলতানের উৎসুক দৃষ্টি দেখে নিজেকে সামলে নিয়ে জোর করে হেসে বলল, আজকে অনেক শীত, শীতে চিমটি মারে। আচ্ছা ভাই, আসি। সুলতান তখনও কৌতূহলী, রায়পুরে কার বাড়িতে এসেছ? মৃদুল তাড়াতাড়ি উত্তর দিল, অলন্দপুর, ফুপুর বাড়িতে। এখন যাই ভাই? মজিদ হাওলাদার তোমার ফুপুর ভাসুর না? জি, মৃদুল সংক্ষেপে জবাব দিল। সুলতানের চোখে উৎসাহ ফুটে উঠল। মানুষটাকে দেখার অনেক ইচ্ছা ছিল। চারিদিকে ওনার কত সুনাম। মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আইয়া পড়বেন, আমি তো আসি। এখন যাইতে দেন। যাও মিয়া, সাবধানে যাও। মেলার বাইরে এসে পূর্ণা জিজ্ঞেস করলো, বউ বললেন কেন? তাইলে কি কইতাম? গ্রামে তোমারে আমারে মানুষ একসঙ্গে কথা কইতে দেখে, হাঁটতে দেখে, তাতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার লগে এত দূরে মেলায় আইসো, কি হইব জানো? পূর্ণার কণ্ঠে অভিমানের সুর। এজন্য বউ বলেছেন? আর কি জন্য বলবো? পূর্ণা কিছু বলল না, নীরবে পথ চলতে থাকলো। বাতাস বইছে, শীতের নিষ্ঠুর স্পর্শে তার হাত পা অবশ হয়ে আসছে। মৃদুল বলল, ভয় লাগতেছে না? পূর্ণা অবাক চোখে তাকালো। কিসের ভয়? মৃদুল চোখ মুখ রহস্যময় অভিব্যক্তি ফুটিয়ে বলল, পরপুরুষের লাগে রাইতের বেলা এত দূরে আইসো, যদি কিছু হইয়া যায়? মৃদুলের কথায় পূর্ণার বুকের ভেতর থেকে একটা অজানা আশঙ্কা উকি দিল। তার চোখে ফুটে উঠল সন্দেহের ছায়া। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মৃদুলের দিকে। মৃদুলের ঠোঁটে তখন চতুর হাসি। পূর্ণা হতভম্ব হয়ে গেল। কোনো মতে বলল, হাসছেন কেন? তোমার ভয় পাওন দেইখা। হো হো করে হেসে উঠল মৃদুল। পূর্ণার মনে জ্বলে উঠল ক্ষোভের আগুন। মৃদুলকে পেছনে ফেলে দ্রুত পা চালালো সে। পেছন থেকে মৃদুল ডাকলো, আরে খাড়াও, মজা করছি তো। বাজারে তখন মানুষের ঢল নেমেছে। চারিদিকে শোরগোল, চিৎকার, কোথাও মারামারি লেগেছে। তারা বাজারের ঘাটের সামনে এসে দাঁড়ালো। চারিদিকের অরাজকতা দেখে মৃদুল বলল, তোমার বাজারে যাওয়ানোর দরকার নাই, তুমি এইখানে খাড়াও। এইদিকে কেউ নাই, আমি যাইতাছি আর আইতাছি। পূর্ণা দাঁড়িয়ে রইল একাকী। তার চোখ বারবার ঘুরে যাচ্ছিল সেই পথে যেখান দিয়ে মৃদুল মিলিয়ে গেছে অন্ধকারে। চারপাশে চোখ বুলিয়ে নিল একবার। ঘাটে সারি সারি নৌকা, ট্রলারগুলো নীরবে দাঁড়িয়ে আছে প্রাচীন প্রহরীর মতো। নির্জন ঘাট। সে বিড়বিড় করল, মানুষজন ঝগড়া করার আর সময় পেল না। দূর থেকে ভেসে আসা ইঞ্জিনের শব্দ তার একাকিত্বকে আরও প্রকট করে তুলল। একটা নৌকা নিঃশব্দে এগিয়ে আসছে অন্ধকার চিরে। হঠাৎ করে শীতের তীব্রতাও বেড়ে গেল। মেলা থেকে নতুন কেনা শালটা বের করলো ব্যাগ থেকে। ওটা গায়ে জড়াতেই মনে হলো মৃদুলের উষ্ণ আলিঙ্গন তাকে ঘিরে ধরেছে। শীতের তীব্রতা কিছুটা কমে এলো, কিন্তু মনের ভেতর একটা অজানা উদ্বেগ কুরকুরে খাচ্ছে। চারপাশে নীরব, কেউ নেই। নদীর বুকে ভাসতে থাকা ট্রলারের ছাদে বসে আছে আমির। তার হাতে জ্বলন্ত সিগারেট, চোখে অস্থির দৃষ্টি। শীতের নিষ্ঠুর আঘাতে তার শরীর অবশ হয়ে আসছে। রক্ত জমে যাচ্ছে শিরায় শিরায়, তবুও সে নড়ছে না। শীত বস্ত্রের খোঁজও করছে না। স্বইচ্ছায় এই কষ্টকে সে আলিঙ্গন করতে চায়, নিজের অস্তিত্বকে ধরে রাখতে চায় এই যন্ত্রণার মাধ্যমে। নদীর কালো জলে স্থির দৃষ্টি মেলে আমির হারিয়ে গেল গভীর চিন্তায়। মাথার যন্ত্রণার তীব্র দংশন, কপালের শিরাগুলো দপদপ করছে। দিনের পর দিন এই অসহ্য ব্যথা তাকে তাড়া করে ফিরছে। সারাদিনের দৌড়ঝাঁপ, ঝুঁকি নেওয়া, সবই এক লক্ষ্যের পেছনে। মেয়ে শিকার, এই শব্দ দুটো তার মনে বারবার ঘুরপাক খায়। কখন কোন ভুল হয়ে যায় কে জানে।
প্রতি মুহূর্তে একটা অদৃশ্য আতঙ্ক তাকে গ্রাস করে রাখে আজকাল। আমির যে ট্রলারে বসে আছে সেটি ঘাটে বেঁধে রাখা, ডান পাশে আরও 4টি ট্রলার। হঠাৎ নীরবতা ভেঙে একটা ইঞ্জিন চালিত ছোট নৌকা এসে থামল তার ট্রলারের বাঁ পাশে। নৌকায় মজিদ, খলিল ও আরও 2জন লোক। তাদের দেখে আমিরের চোখে দেখা গেল নাটকীয় ভয়। অপরাধ লুকানোর মতো তড়িঘড়ি করে ফেলে দিল সিগারেট। ছাদ থেকে নেমে মজিদকে ভক্তি ভরে সালাম জানালো। মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে প্রশ্ন করলেন, এখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল, মেলা এসেছি, আম্মা পাঠিয়েছেন। তাড়াতাড়ি বাড়ি ফিরো। জি আব্বা। 2জন লোক মজিদের সঙ্গে বুকে বুক মিলিয়ে বলল, এখন তাহলে আসি ভাই। মজিদ বললেন, জি আসুন, শুক্রবার কিন্তু আসবেন। আপনি দাওয়াত দেবেন আর আমরা আসবো না? মজিদ হেসে বললেন, সাবধানে যাবেন। লোক দুটি দৃষ্টির আড়ালে চলে যেতেই আমির আবার ছাদে উঠে বসল। তার আঙুলের ফাঁকে জ্বলে উঠল আরেকটি সিগারেট। সে মজিদের দিকে তাকিয়ে বলল, সব চাপ কি শুধু আমার ওপরেই? অন্যরা কি নাকে সরষের তেল দিয়ে আরামে ঘুমাচ্ছে? মজিদ অভয় দিয়ে বললেন, কেউ ঘুমাচ্ছে না, আমরা সবাই আছি। খলিল বাঁকা সুরে বলে উঠলেন, সারা বছর তো আমরাই এইখানে দৌড়াই, এই কয়দিনে তোর। কথা শেষ হওয়ার আগেই আমির আগুন হয়ে উঠল, তুই চুপ থাক। তোর ছেলেকে বলবি কাল বিছানা ছাড়তে, নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করব যে বিয়ে করাবি তো সেই বিয়ে ভেস্তে যাবে। মজিদ বললেন, আমির, চাচাকে তুই তুকারি করতে নিষেধ করেছি না? মানুষ শুনলে কি বলবে? আমির বিদ্রুপের সুরে বলল, মানুষের জন্যই এর চাচা ডাকি, আর আপনার জন্যই ও বেঁচে আছে, নয়তো ওর দেহে এতদিনে পচে মাটির সঙ্গে মিশে যেত। আবছা আলায় খলিলের মুখ অপমানে কালো হয়ে গেল। প্রতিদিন আমিরের কটু বাক্য দুর্ব্যবহার তাকে ক্ষতবিক্ষত করে, সামান্যতম মর্যাদাটুকুও পায় না। তিনি থমথমে মুখ নিয়ে অন্য পাশে সরে গেলেন। মজিদ অসন্তুষ্টি প্রকাশ করলেন মৃদুস্বরে, কেন যে তোরা নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করিস? এতে তো আমাদের দলে দুর্বল হয়ে পড়বে। আমির নির্বিকার কণ্ঠে উত্তর দিল, কারো প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। কথার কথা বললেই তো হবে না, একা চলা সম্ভব নয়। মজিদ বোঝাতে চেষ্টা করলেন। আরে থামেন তো। মজিদ সতর্কতার সঙ্গে জিজ্ঞেস করলেন, এত রেগে আছিস কেন? আমির বিস্ফারিত নয়নে তাকালো। মজিদ আর কথা বাড়ালেন না, নৌকা ছেড়ে দিতে বললেন। মুহূর্তের মধ্যে নৌকাটি মিলিয়ে গেল দৃষ্টির অন্তরালে। ট্রলারের ভেতর থেকে মন্তু বেরিয়ে এলো। আমিরকে জানালো, ভাই, সেরিডারে সামলানো যাইতেছে না, যেভাবেই হোক সামলাতে হবে। আমির কঠোর স্বরে নির্দেশ দিল, চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে গালিগালাজ শুনলে কষ্ট পায়, দুর্বল হয়ে পড়ে, ভয় পেয়ে যায়, এটা কতবার বলতে হবে? ভেতরে চলে গেল মন্তু। সিগারেটের ধোঁয়া বাতাসে ছড়িয়ে দিয়ে ঘাটের ওপরে ভিটার দিকে তাকালো আমির। এক বোরকা পরিহিতা নারী দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সেখানে। রাফেদ বাজার থেকে রং চা নিয়ে এলেই আমির তাকে জিজ্ঞেস করলো, ঘাটের কাছে কেউ আছে? না ভাই, বাজারে এক দোকানদার অন্য দোকানদারের মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তারক্তি কাণ্ড, সবাই সেখানে ব্যস্ত। আমির চারপাশে দৃষ্টি বুলিয়ে দেখল, কেউ নেই। সে রাফেদকে বলল, ওই মেয়েটিকে দেখেছো? যাও নিয়ে এসো। রাফেদ বিস্ময়ে হতবাক হয়ে গেল, এভাবে প্রকাশ্যে শিকার? সে কম্পিত কণ্ঠে বলল, কি বলছেন ভাই, এভাবে? হাতে সময় আছে, এখন ঝুঁকি নিতেই হবে। সম্ভব হলে লোকের ভিড় থেকেও তুলে আনতে হবে। মন্তুকে সঙ্গে নাও, কোনো বিপদ ছাড়াই মেয়েটিকে নিয়ে আসবে। ভাই। আমির আর কোনো কথা না শুনে ট্রলারের ছাদের একবারে শেষ মাথায় চলে গেল। মনে অজানা একটা অস্বস্তি দানা বাঁধছে। পদ্মজাকে এভাবে ছেড়ে আসা কি ভুল হয়ে গেল? কেন যে এমন মনে হচ্ছে তা নিজেও বুঝতে পারছে না। পদ্মজা কিছুদিন আগে একজনের প্রাণ নিয়েছে। তার সাহস আর বুদ্ধিমত্তা অসাধারণ, চাইলে প্রখর মেধা দিয়ে অনেক কিছুই করতে পারবে। কিন্তু এখন কি করবে? পাতালপুরি থেকে বের হওয়া অসম্ভব। মেয়েগুলোর সঙ্গে কথা বলা ছাড়া আর কিছুই করার নেই। তবুও আমিরের অন্তরাত্মা শান্ত হচ্ছে না, শুধু মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়ে গেছে। সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি কোনো মূর্খতা করে ফেললাম? ওদিকে সব কিছু ঠিক আছে তো? রাফেদ একটা কাচের বোতল থেকে তরল পদার্থ রুমালে ঢেলে মন্তুকে সঙ্গে নিয়ে ট্রলার থেকে নেমে পড়ল। তাদের দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিতা নারীর দিকে। শব্দহীন পদক্ষেপে এগিয়ে যাচ্ছে ওরা।
হৃদয়ের স্পন্দন বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে।